সুপ্রভাত, নমস্কার। বিষয়বস্তু যে গ্রহ যদি খারাপ থাকে বা গ্রহ যদি ক্রোধান্বিত থাকে তাহলে তার এফেক্ট কতটা মানুষের উপর পড়তে পারে এটা পরের ব্যাপার, তো আলোচনার মধ্যে আসবেই। দেখুন, একদম গোড়াপত্তনে একটি কথা বলতে চাই আপনাদের কাছে, একদম খোলা মনে। আপনারা খুব ভালো করে শুনবেন কথাটা। যারা ফোন করবেন আমি কিন্তু ফোনে জিজ্ঞেস করব যে আমার গোড়াপত্তনের কথাটা শুনে নাকি ডায়াল ঘুরিয়ে গেছে। কথাটা হচ্ছে যে একজন পেশাদার, মানে ধরুন এটা তো একটা পেশা, আইনজীবীদের যেমন পেশা, মানে তোমার নিজেকে নিজের আপগ্রেড করতে হবে, তোমার নিজেকে নিজের প্রকাশ করতে হবে। ডাক্তাররা পেশা, সেরকম জ্যোতিষটাও পেশা। তো পেশার কাজে সাকসেসফুল মানুষ হতে পারে বা মানুষের সঙ্গে সুব্যবহার করতে পারে তখনই যদি তার পারিবারিক শান্তি থাকে এবং পরিবারের প্রতি, মানে পারিবারিক শান্তি মানে পরিবারের সবাই তাকে ভালোবাসে, এটা ফালতু কথা। তিনি পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল তা কালকে অনেকক্ষণ অনুষ্ঠানের পর তার সঙ্গে গল্প হচ্ছিল, নানা রকম ছবি দেখছিলাম। এই মানুষটির এমন কিছু বয়স না, তরুণের দলেই পড়তে পারে, আমার থেকে বয়সে অনেক ছোট, তো আমি তাকে বন্ধু বলে মনে করি, দাদা হিসেবে। এত সামাজিক, তার দায়বদ্ধতা তার পরিবারের প্রতি শুধু বাবা মা বউ ছেলে মেয়েদের উপর নয়, আত্মীয় স্বজন প্রত্যেকের জন্য ঝাঁপিয়ে পড়েন, বন্ধু বান্ধব প্রত্যেকের জন্য। এবং সেই ছবিগুলো দেখছিলাম। আমি মিথ্যাচার করি না, আমার ফালতু লোককে অ্যাডভার্টাইজ করে লাভ নেই। তো সেটা দেখে আমি খুব মুগ্ধ হলাম। একটা ছবি আমার না মানে ভীষণ মনে দাগ কেটে গেল। এটা আমার মনে হয় যে 0.1% লোকও এই ছবিটা দেখাতে পারবে কিনা কে জানে। পিতা বসে আছে, তার কোলের উপর মাথা দিয়ে শুয়ে রয়েছেন তার ছেলে, আবার তার ছেলে তার কোলের উপর মাথা দিয়ে শুয়ে রয়েছে। ছোট্ট ছেলেটা, ছোট্ট একদম গুবলু গুবলু। তা আমি খুব মুগ্ধ হলাম যে এই এরকম জেনারেশন ওয়াইজ একে অপরের সঙ্গে মিশতে পারে, এই স্নেহপ্রবণ দৃশ্যটা বড় মনে লাগলো। এটা কিন্তু 5 জনকে দেখাবার জন্য, তাহলে তো আমি আজকে এখানে টিভিতে দেখিয়ে দিতাম, এই দেখুন, তা নয়। মানুষটা বড় ভালো, খুব দায়িত্ববান, এবং এই দায়িত্বের জায়গা থেকে তার পেশার জায়গায় হয়তো অনেক সময় খুব চাপ সৃষ্টি হচ্ছে, সময় মতো অনেক জায়গায় দৌড়ঝাঁপের জায়গায় দেরি হচ্ছে, কিন্তু ভীষণ দায়িত্ববান। সুতরাং পরিবারের প্রতি যিনি দায়িত্ববান হতে পারেন, একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তিনি আপনার জন্য দায়িত্ববান হবেন। এটা চারিত্রিক চরিত্রটা তৈরি হয় কিন্তু গৃহকোণ থেকে। ফলে হি ইজ এ এক্সেলেন্ট ম্যান, হি ইজ মাই ফ্রেন্ড দেবাচার্য। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি আমার আজকে যেটা মনে হয় যে সাবজেক্টটা নিয়ে আমি এসেছিলাম সেটা হচ্ছে গ্রহ শান্তি। মানে গ্রহ শান্তি মানে গ্রহের আলাদা করে কোনো শান্তি লাভ না, গ্রহগুলো যদি ঠিকঠাকভাবে আমাদের জন্মছকে না থাকে, এটাকে আমি যদি আমার আক্ষরিক অর্থে বলি, এটা আমার পূর্বজন্মের কিছু, মানে এটা আমি মনে করি, আমি কাউকে স্পেশালি মনে করতে বলছি না এটা, হ্যাঁ, তো এটা আমি মনে করি যে আমার পূর্বজন্মের কিছু পাপ ছিল, যেগুলো হয়তো আমার গ্রহগুলো সেই অনুযায়ী আমার ঘরগুলোতে বসেছে, আমার জন্ম নক্ষত্রটা সেই অনুযায়ী পাওয়া, আমার জন্মতিথিটা সেই অনুযায়ী পাওয়া। আমি যদি অতিরিক্ত পুণ্যবান হতাম বা আমি যদি কী বলবো খুব ভালো কাজ করে থাকতাম, তাহলে পরে হয়তো আমার জন্মছক কী বলবো নুরুল হাসানের মতো হতে পারতো, হয়তো আমার জন্মছক নেহরুর মতো হতে পারতো, অথবা আমার জন্মছক কী বলবো সচিন তেন্ডুলকরের মতো হতে পারতো। এই নামগুলো তো আসে না, তো আমার জন্মছক তা নয়। আমার জন্মছক একজন জ্যোতিষ ব্যক্তিত্ব হিসেবে, তার জন্য আমি এরকম। এবং আমার জন্মছকে কোথাও সমস্যা নেই, এটা আমি কখনোই বলবো না। তো মানুষের জন্মছকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম থাকে। আজকে কোনো মানুষ রবি শুক্র নিয়ে বসে রয়েছে, বসে থেকে রিলেশনের ক্ষেত্রে হয়তো মাথায় হাত দিয়ে বসে থাকে, হয়তো কাউকে এই রবি শুক্র থাকার জন্য 10 বছর বয়সে দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে হচ্ছে যে শুধুমাত্র অর্থনৈতিক কারণে দারিদ্রতা আসা, তা তো আমাদের জীবনে নয়। আমাদের জীবনে সম্পর্কজনিত কারণে অনেক সময় দারিদ্রতা আসে। দেখা গেল 10 বছর বয়স হতে না হতে একটি ছেলে তার বাবাকে হারিয়ে ফেলেছে। তো এর থেকে আমার মনে হয় বাবার স্নেহ, বাবার ভালোবাসা, সেই জায়গাগুলো কী করে প্রাপ্তিলাভ হতে পারতো সেটা এই ছেলেটার জন্মছকে নেই, যার জন্য মিসিং। দ্বিতীয় জায়গা হচ্ছে রবি কেতু রয়েছে, দেখা গেল যে কী বলবো গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ থাকার জন্য কী হলো, আমার ছেলে খুব ট্যালেন্টেড, মানে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। তো সেই ছেলে যখন কর্মজীবনে পা রাখার জন্য চেষ্টা করছে,
চারপাশে ওর থেকে কম মেরিটের স্টুডেন্টের যারা ছিল তাদের প্রত্যেকের খুব ভালো ভালো প্যাকেজে চাকরি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার ছেলে চাকরি খুঁজছে। তো ডিফারেন্স হচ্ছে এটা। রবি শুক্র তার সাথে যদি কোনো কোনো রাহু চলে আসে, আমি জানি আমার ছেলে যথেষ্ট ভালো এবং কোথাও কোনো সমস্যা নেই, সম্পর্কজনিত কারণে সমস্ত কিছু ঠিক আছে এবং 7th হাউসে বসে রয়েছে, খুব ডামাডোল করে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে ঠিক কিছুদিনের মধ্যেই বৌমা বললো এই ছেলের সাথে থাকা যায় না, কি না ইন্ট্রোভার্ট বা খুব বেশি ডিস্টার্ব মাইন্ডেড, কথায় কথায় খুদ ধরা, এই জিনিসগুলো তার মধ্যে অত্যাধিকভাবে চলে এসছে, বা ঝগড়া করা। তো এই ব্যক্তির সাথে আমি কোনো কারণে থাকতে পারবো না। কয়েকদিনের মধ্যে বৌমা ডিভোর্স চাইলেন এবং দুই বাড়িতেই মুখ কালাকালির একটা পরিস্থিতি তৈরি হলো। তো কোথাও না কোথাও আমরা ভাবতে হবে তো আমাদের গ্রহগুলো ঠিক নেই, যে জিনিসগুলো আমাদের লাইফে বড় চিন্তার কারণ হয়ে যায়। 7th হাউসে মঙ্গল বসে রয়েছে, মেয়ের চিন্তা করার জন্য, মানে মেয়ের বিবাহিত জীবনে পা রাখার জন্য 25 বছর বয়স থেকে চেষ্টা করছে, এখন 32 হয়ে গেছে, কিন্তু বিয়ে এখনও পর্যন্ত হয়নি। বা লগ্নে মঙ্গল রয়েছে, জ্যোতিষের কাছে গেছি, জ্যোতিষ মাঙ্গলিক কাটাতে বলে দিয়েছেন, কারণ এটাই হচ্ছে হট কেক, মাঙ্গলিক কাটাতে বলেছেন, কাটালেই বিয়ে হয়ে যাবে। আলটিমেট তা নয়, মঙ্গল যদি কোনো কারণে মাঙ্গলিক মানে দোষ বুযুক্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে জাতিকাদের ক্ষেত্রে বা জাতকের ক্ষেত্রে অনেকাংশে বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি হয় বা একটু দেরি হয়। এর জন্য মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক কাটিয়ে ফেলার কোনো রকম স্পেশালি কারণ নেই। এটা আরেকখানা পার্ট বললাম। কালসর্পদোষ নিয়ে যখন আমি বললাম না যে আমাদের লাইফে গ্রহগুলো যদি শান্তিতে না থাকে তাহলে আমরা শান্তিতে থাকবো কী করে। আমাদের কর্মপ্রতি যদি কোনো আমাদের কর্মের ফলকে দেখান, শনি দেখান, যাকে নিয়ে আমরা সবসময় তটস্থ থাকি, না বাবা শনি দেবতা, তো এই শনি দেবতাই তো কাউকে চর্চা করে উপরে তুলে নিয়ে এসছেন, আবার কাউকে নিচে নামাচ্ছেন। তার মানে আমার লাইফে যদি ডিস্টার্ব থাকে তাহলে আমাকে নিচের দিকেই দেখতে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারোর খুব ভালো আছে, তাকে খুব উপর দিকে তুলে নিয়ে গেছে, তাকে অর্থ থেকে শুরু করে এভরিথিং দিয়েছে, তার মধ্যে কোনো রকম প্রবলেম নেই, তার মধ্যে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। তো সেই জায়গাটাকে আমাকে দেখতে হবে যে শনির জায়গা থেকে। মঙ্গলকে নিয়ে আর একটুখানি যদি আমি না বলি আমার অন্যায় হবে, কারণ হচ্ছে আমার প্রতিটা জায়গায় খুব ভালো, কিন্তু এই মঙ্গলের একটু দোষ আছে। জন্মছকে 27 বছর বয়স থেকে চাকরি বাকরি করছি, কিন্তু ওই 6 মাস 8 মাস 1 বছর চেঞ্জ করার একটা প্রবণতা চলে এসছে। বাড়ির লোককেও বলেছি যে না আমি চেঞ্জ করবো, করতে করতে 32-এর মধ্যে দেখা গেলো 6খানা কোম্পানি চেঞ্জ হয়ে গেছে। 32-এর পর কিন্তু আমার কর্মক্ষেত্রে লংজিভিটির যে জিনিসগুলো থাকে, যে না আমি একটা কোম্পানিতে 5 বছর 7 বছর চাকরি করলাম, একটা আলাদা ব্যাপার। তো তাছাড়া কিন্তু কোনো কারণে আসে না। মঙ্গল যদি অতিরিক্ত ডিস্টার্ব হয়ে থাকে, মঙ্গল যদি প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার লাইফে আপনি চোখ বন্ধ করে দেখুন, থানা পুলিশ বিভিন্ন সংক্রান্ত সমস্যাগুলো আসবে। এই যে আমি এতগুলো ঢেলে সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো কোথা থেকে আসছে? আলটিমেটলি প্ল্যানেট, গ্রহ। তো এই গ্রহগুলো যদি ঠিক না থাকে তাহলে পরে আমাদের লাইফে বড় বড় সমস্যাগুলো ফেস করতে হয়। এখানে আমার প্রশ্নটা হচ্ছে একদম সেটা হলো যে আপনি যেই প্যারামিটারটা বলছেন সমস্ত মানুষ অ্যাকসেপ্ট করবে, ত্রুটি নেই তাতে। আমি প্রথমে ইন্ট্রোডাক্টরি পার্টে কিন্তু আপনাকে প্রজেক্ট করলাম, তা আপনার কি সমস্যা থাকতে পারে? নিশ্চয়ই থাকতে পারে, প্রত্যেকের লাইফে আছে। কিন্তু আপনি আপনার জীবনটাকে এনজয় করছেন। কালকের ফোনটা দেখুন, পরিশ্রম করুন বলেছেন, একদম প্রচুর পরিশ্রম করে আপনি আপনার জীবনটাকে চালাচ্ছেন, বুঝতে পেরেছেন তো? এবং তার মধ্যে ইতিবাচক নেতিবাচক দৌড়ঝাঁপ এটা ওটা আছে, এর সমস্যা এই যে এই টোটাল প্যারামিটারটা করেও আপনি ক্লান্ত হয়ে যখন মনে হচ্ছে যে না থাক এবার আর অমাবস্যায় তারাপীঠ দরকার নেই, কিন্তু তবু যেতে হচ্ছে, কারণ ওটা আপনার একটা শিডিউলের মধ্যে পড়ছে। প্রথম কথা মনেই হয় না যে এবারে দরকার নেই, আমি কথা কথা কিন্তু আপনার যে শিডিউলটা, এই শিডিউলটা বড় ভারী শিডিউল, মানে প্রচুর, মানে আমি এখানে আলোচনা করার বিষয় না, প্রচুর, মানে এটা দেখতে হবে ওটা দেখতে হবে, ওখানে দৌড়াতে হবে, এগুলো কোনোটাই আপনার পেশার মধ্যে পড়ে না, কিন্তু আপনার চরিত্রের মধ্যে পড়ে। তাহলে একটা পেশা কি তখনই খুব ভালো হয় যখন তার চরিত্রটা ঠিক থাকে? না, তার থেকে কথা হচ্ছে পেশাটাকে যদি পেশাটা আপনার নেশা হয়ে যায় না, যদি আপনি পেশাটাকে ভালোবেসে ফেলেন না, সে যে প্রফেশনে থাকুক, ডাক্তারিতে থাকুক, ইঞ্জিনিয়ারিংয়ে থাকুক, কারোর মুদিখানা দোকান থাকুক, মানে যেখানে থাকুক না কেন, সেই জায়গাটাকে, কারোর পাড়াতে হয়তো সাইকেল সারানোর দোকান রয়েছে, সে খুব ভালোবেসে করে। আপনি দেখবেন আদার্স সাইকেলের দোকানগুলো মার খাচ্ছে, ওরটা চলছে, কারণ ওকে কি প্রভু আলাদা করে কিছু ঢেলে দিচ্ছে? প্রভুর তো আশীর্বাদের হাত রয়েছে। সব থেকে ওর কথা বলার স্টাইলটা,
ও কেউ আসলে কী হলো আবার খারাপ হয়ে গেছে, ওই যে নতুন করে কিছু একটা ডায়লগ শোনার জন্য না লোকে ভাবে যে একবার হাওয়াটা তো দিতে যাই ওর দোকানে। তো বিশেষত আমার মনে হয় যে আমি এগুলো খুব উপলব্ধি করি মানুষের মধ্যে আপনার নিজের দিক থেকে। হ্যাঁ, আমি 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 মানে দেখে অ্যাটলিস্ট চেষ্টা করি শেখার। যদি আমি বারবার করে একটা কথা বলি না যে অনেকে বলেন যে আমি এতটা ঠান্ডা মাথায় বা ঠান্ডাভাবে বা চেম্বারে এত টাইম দিয়ে কী করে কথা বলি। আমার মনে হয় আমি সেই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছি যতটা আমি হয়তো জানতাম না। সেই মানুষটার নাম হচ্ছে সুস্নাথ ভট্টাচার্য, উনি আমাদের আসানসোলের একজন ডাক্তারবাবু, এবং আমি বাই হার্ট ওনাকে খুব রেসপেক্ট করি। তো আমি এর আগেও ওনার নাম অনেকবার করেছি, এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে ওনার মধ্যে একটা এত বড় জিনিস রয়েছে, অত বড় মাপের একজন ডাক্তার, ওনার মধ্যে অহংকার এক ফোঁটা। উনি আমার বাড়িতে এসেছেন এবং কোভিডের পরে যথারীতি নেমন্তন্ন করে উনি আমাকে নিয়েও গেছেন বাড়িতে। তো ওনার মধ্যে থেকে যে জিনিসগুলো শেখার আছে না, যে মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, পেশেন্স কী জিনিস, সেই জিনিসটা আলটিমেটলি আমার মনে হয় যে রাখা উচিত। আমি হটকারিতা আমি হুট করে একটা লোককে একটা কথা বলে দিলাম, আলটিমেটলি আজকের ডেটে আমি এই জিনিসটা খুব বেশি ফিল করি যে সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে ওই কাল পরশু তরশু দেখতে হবে না। আপনি কাউকে একটা বাজে কথা বলুন, ইনস্ট্যান্ট আপনার আজকের ডেটে এফেক্ট হবে। তো আজকের ডেটে আমার মনে হয় যে এটা তো কলিযুগ, এবং কলিযুগে কলির মানে হচ্ছে কি রাক্ষস। রাক্ষস কথার অর্থ কি আমি ছিলাম একটা জায়গায়, আসছি আর একটা জায়গায় প্রসন্নের কথার পরিপ্রেক্ষিতে। তো এই রাক্ষসের জায়গা থেকে যদি আমি কলিযুগকে দেখি, মানুষ আসক্তিতে ভুগবে, পরস্ত্রী কাতর হবে, মানুষ নেশাযুক্ত হবে, মানুষ পশু পাখির ডিমের প্রতি আসক্তি হবে, মাংসের প্রতি সাংঘাতিকভাবে হবে আকৃষ্ট হবে, নেশার প্রতি সাংঘাতিক আকৃষ্ট হবে। আজকে দুনিয়াতে তাই চলছে, কোথাও কোনো ভুল নেই। তো সেই জায়গা থেকে আপনি যখন ভালো কিছু চাইতে যাবেন না, সেটাও কিন্তু আপনার খুব ইনস্ট্যান্ট পাওয়া হবে। আপনি যদি দেবতার উপলব্ধি করতে চান, আমি তো সবসময় একটা কথা বলি, দেবতা এমন একটা ভারী কোনো বিষয় নয়, দেবতা এমন একটা সহজ এবং সরল এবং একদম হালকা জলের ন্যায় স্বচ্ছ। তো সেই জিনিসটা যদি আপনি দেখতে চান, তো সেটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, উপলব্ধিটা আসবে এখান থেকে। তো আপনাকে আমি বারবার মানে আপনাদের একটাই কথা বলি যে ভগবানকে, বিভিন্ন ভগবানকে দেখলাম, আলটিমেটলি কাজ হলো না, তারপরে অস্থির হয়ে গিয়ে ভগবান বলে কিছু নেই, এই জিনিসটা তৈরি হওয়া এত কিছু দরকার নেই। আপনার মন থেকে যাকে ভালোবাসেন তাকে একবার স্মরণ করুন সারাদিনে। তো মজার ব্যাপার হচ্ছে মানে আপনি আপনার নিজের দিক থেকে বলছেন যে আপনি যেটা করে থাকেন আমাদেরও সেটা করতে বলছেন। না, আমি সবাইকে বলবো না, আমি বলছি আমাকে বলুন না। হ্যাঁ, যারা 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 বিশ্বাস করেন, আমার সবাইকে বলার কোনো রাইটই নেই। নাম্বার ওয়ান, আমি মনে করি যারা বিশ্বাস করেন না তারা আজ করেন না, আগামী দিন অবশ্যই করতে বাধ্য, মানে চলে আসবে জিনিসটা। কারণ অনেক অংশে আমি দেখেছি যে থানা থেকে পুলিশ বেরোনোর আগেও বড় কোনো যদি মানে অপারেশনে যায়, স্পেশালি মা কালীকে প্রণাম করে। আচ্ছা, যখন ইন্ডিয়ান আর্মি বেরোয়, যখন মানে যদি কোনো কারণে যুদ্ধ থাকে, জয় মা কালী বলে সম্বোধন করে, জয় মা দুর্গা বলে সম্বোধন করে। হ্যাঁ, পাঞ্জাবিরা তাদের ইষ্ট দেবতাকে অবশ্যই ডাকে। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে যে ডাক্তারবাবুরা যখন কোথাও না কোথাও অপারেশনে যে বলবে আমরা তো আমাদের চেষ্টা করছি, আপনি ভগবানকে ডাকুন। তার মানে এই ভগবানটা কে আলটিমেটলি, কাকে এত সবাই কেন ইনাকে দেখিয়ে দিচ্ছে, যাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। মজার ব্যাপার তো এটাই না। তার মানে কেউ একজন আছে যে চালাচ্ছে। সে ওই অপারেশন রুমে ডাক্তারকে দিয়ে ভুল করাতে পারে, সেই অপারেশন রুমে ডাক্তারকে দিয়ে এত সুন্দর কাজ করিয়ে দিতে পারে, এবং খুব কম সময় রোগীর হয়তো কষ্টও না পাওয়ার জায়গা হতে পারে। যে পুলিশ অফিসার, পুলিশ ব্যক্তিত্ব একটা বড় একটা অপারেশনে যাচ্ছেন, তা সে মা কালীকে ডেকে যাচ্ছেন, বলছে ভগবান চাইলে আমি ফিরে আসবো। তার মানে কেউ না কেউ তো একজন আছেন, কারোর প্রতি তার একটা নিষ্ঠা, তার প্রতি একটা ভরসা আছে। তো এই যে বিভিন্ন আমাদের কি বলবো, ভগবানকেও ডাকলাম, কিন্তু তারপরে নিজের কিছু উদাসীনতা থাকলো। তো সেই জায়গাটাতে যদি যেতে হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের যে বোম্বেতে তাজ অ্যাটাক হয়েছিল, তাতে কারকারে বলে একজন অফিসার ছিলেন এটিজির, তো উনি স্পেশালি হাতের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেটটা নিয়ে গেছিলেন, কিন্তু পরেননি। হ্যাঁ, তো ডিফারেন্স হচ্ছে এইটা। তার মানে তার নিয়তি কোথাও না কোথাও লেখা রয়েছে। তো বাস্তব আপনি চিন্তা করুন এই জিনিসগুলো। কারকারে সাহেবের তো প্রচুর নাম ছিল, প্রচুর অপারেশন করেছে, প্রচুর জায়গায় সাকসেস, মানে ওনার সাকসেসের তো শেষ নেই। তো সেই মানুষটা সেই দিনকে সেই মানুষটা সেই ভুলটা হলো যে বুলেট প্রুফ জ্যাকেটটা না পরে হাতের মধ্যে রেখে গেল এবং একদম ঠিক করলো।
তো এর থেকে বড় দুঃখজনক ঘটনা এগুলো কি হতে পারে, মানে আমার মনে হয় ফলে সবকিছুর মধ্যেই যে একটা রিজন রয়েছে, লজিক রয়েছে, সেটা কিন্তু আমরা দেবাচার্যজির অনুষ্ঠান থেকেই জানতে পারি। একটা ফোন একটু দেখে নিচ্ছি। একদম, একদম, একদম। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি সৌরভ বিশ্বাস বলছি, মধ্যমগ্রাম থেকে। সৌরভ বিশ্বাস, হ্যাঁ, মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ, বলুন। আমি মানে আমার কিছু ফিউচার, আমি আমার ফিউচার নিয়ে জানতে চাই। মানে আমার জবস কিরকম, একদম ডেট অফ বার্থ, টাইম Date of birth? 11/11/2003। টাইম 11/11 4:56 বিকেল। জন্মস্থান মধ্যমগ্রাম। ও আচ্ছা, সরি একটুখানি টাইমটা হচ্ছে বিকেল 4:50, একটু ভুল হয়ে গেছে। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, কলকাতা। আর ওই মধ্যমগ্রাম। জন্মস্থান বলতে হবে? হ্যাঁ, পানিহাটি। আচ্ছা ঠিক আছে। সৌরভ তো? হ্যাঁ, সৌরভ অনেক ছোট তুমি আমাদের থেকে, তুমি করে বলি। হ্যাঁ, আচ্ছা, টিউসডে জন্ম, মঙ্গলবার জন্ম তোমার, বৃষ রাশি, মেষ লগ্ন, জানা আছে? হ্যাঁ। আচ্ছা, তৃতীয়া কৃষ্ণপক্ষ জন্মে কেউ জেনে জেনে তোমার এখন কোনো লাভ নেই। তৃতীয়া কৃষ্ণপক্ষ মানে জীবনে একটু স্ট্রাগলের পরিমাণটা বেশি থাকে। শনিটা বকরি, একটু ফাস্ট হতে হবে, মাঝে মধ্যে লেথার্জি তোমাকে অনেক কিছু থেকে সেটা কি পিছিয়ে দিচ্ছে। সর্বক্ষেত্রেই? সর্বক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে দিচ্ছে। তো বাকি করেছিলাম এরকম ব্যাপারটা খুব শরীরের মধ্যে বেশি আছে, এর বাইরে কিছু না। আচ্ছা, লগ্নে রাহু, ভীষণ অপটিমিস্টিক, কল্পনা প্রবণ সাংঘাতিকভাবে। হ্যাঁ, আমি ওর কল্পনা দিয়ে অনেক দূর চলে যায়, এটা খুব বড় জিনিস। যে স্বপ্ন দেখতে পারে সে যেতে পারে, এটা হচ্ছে ফার্স্ট কথা। আচ্ছা, সপ্তমী রবি আর কেতু বসে রয়েছে, এই একটা জায়গাতে ডিস্টার্ব। বাকি 5th হাউসে বৃহস্পতি, পড়াশোনার জায়গা নিয়ে তো কোনো রকম কথা বলার কিছু নেই। স্যাটিসফ্যাকশান লাইফে খুব কম আছে। শুক্র মঙ্গলের ঘরে বসে রয়েছে, প্রচণ্ড আত্মসন্তুষ্টির অভাব বলতে পারবো। আচ্ছা, মঙ্গল যেখানে বসে রয়েছে শনির ঘরে, আচ্ছা রিলেশন ভিত্তিক তো একটা বড় প্রবলেম। আচ্ছা, কর্মক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, কর্মক্ষেত্রে বেটার ফল পাবে, কিন্তু একটু টাইম নেবে। কর্মের জায়গা থেকে সাকসেস পেতে গেলে রবি কেতু যখন এক জায়গায় থাকে, আমি আজকে স্টার্টিংয়ের প্রোগ্রামেই বলেছি রবি কেতু থাকলে কি হয়। পড়াশোনার লাইফ তোমার খুব ভালো গেছে, কিন্তু তারপরের অপশানটা কি গেল? কর্মজীবনটা যখন আসবে, কর্মজীবনে কি পেতে হবে? ভালো একটা চাকরি। তোমার থেকে কম মেরিটের স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি হয়তো খুব ভালো প্যাকেজে জয়েন করে ফেলবে বলে তুমি মানে টেনশনে থাকো বা আছো, সেই জায়গা থেকে তোমারও আসবে, তোমার নাম্বারও আসবে, শুধুমাত্র একটু ওয়েট করতে হবে, সময়, এর বাইরে কিছু না। রবি কেতু আছে বাড়িতে, বাবা মা অবশ্যই হয়তো শুনছেন আমার কথাগুলো। যদি প্রয়োজন হয়, মধ্যমগ্রামে অনেক ভালো ভালো প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আছে, তাদের কাছে যাও। গ্রহণ দোষ লাইফে থাকলে বিটার ফল দেয় না, ডিলে করায়, প্রচণ্ড ডিলে করায়। আর তারপরে তো তোমার শনি এমনিতেই বকরি অবস্থান করছে, যে কারণে একটু লেথার্জি তো আছে, তখন সবাই তোমাকেই দোষ দেবে, দরকার নেই ওই দোষটা নিয়ে। নর্মালি চলো, আর সুস্থ থাকার একটু চেষ্টা করো। মাঝে মধ্যে ওভার থিঙ্কিং তোমাকে খুব ডিস্টার্ব করবে। বলো সৌরভ। হ্যাঁ, প্রায় মানে অনেকটাই মিলেছে, মানে প্রায় সবটাই মিলেছে বলতে গেলে। অনেকটাই মিষ্টি করে বলতে ছেলেটা, অনেকটাই মিলেছে না, প্রায় সবটাই মিলেছে। অনেকটা বললে আমার তুই পড়াশোনা পড়াশোনা কতদূর? আপাতত গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। অনার্স ছিল? অনার্স ছিল। চোখ বন্ধ করে না, এখন থেকে তুমি, আমার মনে হয় তুমি মানে যে কম্বিনেশন কোর্সগুলো আছে না, কম্বাইন্ড কোর্সগুলো, তাতে ভর্তি হয়ে যাও, কেমন? আচ্ছা, চোখ বন্ধ করে আগে ভর্তি হয়ে যাও, হয়ে গিয়ে 2 বছর 3 বছর ভালো করে ট্রেন নাও। 22 বছর আর একটু পড়াশোনা করতেই পারো। একদম 2 বছর 3 বছর ভালো করে ট্রেন হও, হয়ে তুমি কম্বাইন্ড কোর্স মানে WBCS থেকে শুরু করে সরকারি পরীক্ষার মধ্যে যতগুলো থাকে সেগুলো সবকটাই তুমি দিতে পারবে, কেমন? তো সেই জায়গাটাকে তৈরি করো। আমার মনে হয় ট্যালেন্ট আছে, কাজে লাগাও। হ্যাঁ, আমি তোমাকে বললাম 3 বছরের মাথায় হয়ে যাবে, 3 বছরটা 4 বছরের মাথায় হলো, তাদের তো সৌরভের কিছু যায় আসবে না। ওইটুকুনি ডিলেতে সৌরভের কিচ্ছু হবে না, সৌরভ 1 বছর আরও রেস্ট নিতে পারলো। ঠিক আছে, ঠিক আছে সৌরভ। ওকে বাবা। ওকে, দ্যাটস দ্য টেলিফোন। একটা 22 বছরের ছেলে গ্র্যাজুয়েশন করেছে উইথ অনার্স। একদম, ওকে বলতে আমার ভালো লাগে, মানে সে যদি ফার্স্ট ডিভিশন না হতো অনার্স তো পেতো না। তো একটা স্ট্যান্ডার্ড ছেলে, কি বললেন উনি?
যে ধৈর্য হারাবে না, কোয়ালিটি অ্যান্ড এডুকেশনটা বাড়াও। একদম। হ্যাঁ, এখনই একেবারে চাকরির জন্য লাফালাফি করার দরকার নেই, তুমি তোমার অন সিস্টেম তুমি তোমার এডুকেশনটা বাড়াও। এটাকে বলে প্রফেশনাল জ্যোতিষী, এবং তার সঙ্গে তার নিজের শিক্ষাটা আছে বলে সেটা দিয়ে কিন্তু অনেকটা গার্জিয়ানের মতন বলবো, এই সৌরভ তোমাকে কিন্তু তুমি করে বলবো বলে, যেন বড় দাদার মতন তাকে যে উপদেশটা দিলেন, তার মধ্যে জ্যোতিষের পার্টটা তো ছিলই, তার সঙ্গে যেন একজন গার্জিয়ান, দ্যাট ইজ দ্য ক্যারেক্টার। আমি গোড়াতে যেটা বললাম আপনাদের কাছে প্রমাণ, তাই না? হ্যাঁ, একদম। মানুষের মধ্যে ছিল, আমি যদি জন্মছকটাতে খারাপ বলার চেষ্টা করতাম, কতগুলো খারাপ বলতে পারতাম। শনি যদি কোনো কারণে মঙ্গল স্থানে থাকে, বাবার তরফে কাকা যেটা পিসিদের সাথে দূরত্ব তৈরি হবে। ও এখন রিলেশন নিয়ে ভাবলে হবে? বাবা কাকার জ্যাঠাদের সাথে যা হচ্ছে হোক, জেনারেলি সম্পত্তিগত ব্যাপারে সেটা ওর লাইফে ও আসবে, আগামী দিন রিলেশনের দূরত্ব তৈরি হবে। আমি যদি ওকে বলি একটু টয়লেট রিলেটেড একটু প্রবলেম থাকা উচিত, ওর আগামী দিনে যে এতই সমস্যা আসবে, যেটা ফ্যামিলিতে আছে, প্রস্টেট রিলেটেড প্রবলেম হয়তো কারো না কারোর ছিল, তো আমি যদি এই আলোচনাগুলো এখন করতে আরম্ভ করি, তাতে লাভটা কি আছে? পাত্তাই দেবে না। না, ওর তো দরকার একটা চাকরি। দাদা, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কোন দিকে গেলে ভালো হবে, তো আমি ওকে একটা অ্যাডভাইস, তো ওর যেটুকুনি দরকার আমি সেটুকুনি বললাম। ওকে যদি আমি আরেকটুখানি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি, ওটা না, ঠিক বলেছেন, যে বয়সে যেটা দরকার আজকের তরুণ প্রজন্মের জন্য, আপনি একদম ঠিক মানুষ, কারেক্ট ম্যান, এবং দ্যাট ইজ ওয়াই উই অল লাভ হিম। খুব ভালো লাগলো, একটা চমৎকার অনুষ্ঠান, একটা টাটকা ঝকঝকে, যেন মনে হচ্ছে আজকে সকালবেলার খবরের কাগজ, যেটা আগামীকাল হয়তো নষ্ট হয়ে যাবে, বলবে যে পুরনো, বা গতকালের পেপারটার আজকে কোনো মূল্য নেই। ফলে প্রত্যেক দিন যেমন খবরের কাগজটা টাটকা থাকে, তার গন্ধটা সুগন্ধ থেকে নিয়ে আমরা যে আরে এই ব্যাপারগুলো হয়েছে নাকি, তেমনই হচ্ছেন দেবাচার্য, যে প্রত্যেক দিনটা তার কাছে কিন্তু সেই দিনের ঘটনাই তিনি বলেন। দ্যাটস লাভলি। থ্যাংক ইউ। শেষ করছি।